প্রিয় দর্শক, জিওগ্রাফি হাউস মাস্টারের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানাই। ভূগোলের বিভিন্ন বিষয়ের উপর ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন এবং ভিডিওগুলি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করে আমার এগিয়ে যাওয়ার পথে সাহায্য করুন। নমস্কার, আমি সমরূপ আর আপনাদের আবারও জিওগ্রাফি হাউস মাস্টার চ্যানেলে স্বাগত জানাই। আমার আজকের বিষয় হলো ভূমিকম্প বা আর্থকুয়েক। তো আমি আগের ভিডিওতে আলোচনা করেছিলাম যে পাতের সঞ্চালন এবং পাতের সঞ্চালনের প্রভাবে কি ঘটে। তো সেই ভিডিওটি যদি কারোর দেখে না থাকেন তাহলে পাশের আই কার্ড অথবা ডেসক্রিপশনের লিংকে ক্লিক করে আমার আগের ভিডিওটা দেখে নেবেন। তো আমি আজকের ভিডিওটি আরম্ভ করছি। প্রধানত ভূমিকম্প বলতে বোঝায় যে ভূ অভ্যন্তরে যদি কোনো অন্তর্জাত শক্তি হয়তো সঞ্চিত ছিল অনেকদিন ধরে, তো একদিন হঠাৎ করে মুক্ত হওয়ার সময় শিলাস্তরে প্রচন্ড কিন্তু ও চাপ দেয়। এর ফলে কি হয় না, শিলাস্তরটা সামান্য কিন্তু কম্পিত হয়, আর তখন আমরা আন্দোলন কিন্তু একটু অনুভব করি, আর ভূপৃষ্ঠ কিন্তু একটু সামান্য কেঁপে ওঠে। তো সেইটাকে বলা হয় ভূমিকম্প। প্রধানত অপসারী এবং নিরপেক্ষ পাতসীমানায় কিন্তু ভূমিকম্পটা ঘটে। অপসারী পাতসীমানায় কিন্তু ভূমিকম্পটা একটু বেশি ঘটে। আর এছাড়াও কিন্তু ভূমিকম্পের কয়েকটি আলাদা কারণ আছে, কিন্তু প্রধানত হচ্ছে পাতের সঞ্চালন। তো এই যে অপসারী, অভিসারী, নিরপেক্ষ পাত, ওটা আমি আগের ভিডিওটি আলোচনা করেছি। তো সেই আগের ভিডিওটি কিন্তু এই জন্যই আপনাদের দেখতে বলছি। তো এইবারে আমি ভূমিকম্পের কিন্তু মূল পাঠে আসছি। তো আমি একটু আগেই বললাম ভূমিকম্প কাকে বলে। এইবার এই যে মুক্ত হলো, শক্তিটা মুক্ত হলো, ওই শক্তিটা যে অঞ্চল থেকে মুক্ত হলো সেই অঞ্চলটিকে বলা হয় ভূমিকম্পের কেন্দ্র। সেই অঞ্চলটিকে বলা হয় ভূমিকম্পের কেন্দ্র। ধরে নেওয়া যাক এইটি হচ্ছে, এই অঞ্চলটা হচ্ছে গুরুমণ্ডল। আমি একটা ছবির আকারে জাস্ট একটু বোঝাচ্ছি। আর এইটি হচ্ছে কেন্দ্রমণ্ডল, এই অঞ্চলটি হচ্ছে কেন্দ্রমণ্ডল। আর এই অঞ্চলটি হলো অ্যাস্থেনোস্ফিয়ার স্তর, অর্থাৎ এইটি হচ্ছে গুরুমণ্ডল, এই অঞ্চলটা হচ্ছে গুরুমণ্ডল বা ম্যান্টেল, আর এই অঞ্চলটি হচ্ছে কেন্দ্রমণ্ডল বা কোর। আর এই অঞ্চলটি হলো অ্যাস্থেনোস্ফিয়ার, এই স্তরটি হলো অ্যাস্থেনোস্ফিয়ার। আর প্রধানত বিভিন্ন যে প্লেটগুলো থাকে সেই প্লেটগুলো অ্যাস্থেনোস্ফিয়ার স্তরেই কিন্তু একটু বেশি থাকে। তো এইখানে কতগুলি প্লেট আছে, এইখানে প্লেট আছে, এইখানে সাপোজ আমি ধরছি তিনটি প্লেট আছে। এর মধ্যে আমি একটু এই দাগগুলো মুছে দিতে হবে, তো বুঝতে একটু সুবিধা হবে। তো তার মধ্যে আমি ধরলাম এই একটা পাত আর এই একটা পাত প্লেট আছে, ঠিক আছে। তার মধ্যে এই যে এই দুটি পাত
আমি যেখানে একটা গোল দাগ দিচ্ছি এইখানে লক্ষ্য রাখুন যে এই দুটি পাতের মধ্যে সংঘর্ষ ঘটলো, এই দুটি পাত পরস্পরের কাছে এলো এবং সংঘর্ষ ঘটলো। আর অ্যাস্থানোস্ফিয়ারের উপরের স্তরে একটা খুব সামান্য একটা স্তর থাকে, এই যে খুব একটু সামান্য একটা পাতলা স্তর, এই স্তরটাকে বলা হয় কি না শিলামণ্ডল। শিলামণ্ডল প্রধানত এটি গুরুমণ্ডল আর কেন্দ্রমণ্ডলের মাঝখানেই থাকে শিলামণ্ডল স্তরটি। শিলামণ্ডলে কি হয়, এই যে পাতের একটা সংঘর্ষ ঘটলো, দুটো পাত সংঘর্ষে এলো, সেই সময় এইখানেও সাপোজ আমি ধরে নিচ্ছি একটা শিলামণ্ডল স্তর রয়েছে, এখানেও একটি শিলামণ্ডল স্তর আছে, তো দুটোকে একসঙ্গে বলছি আমি শিলামণ্ডল। এইখানে যে দুটো পাতের মধ্যে যে সংঘর্ষটা ঘটলো, সেই সংঘর্ষের রেস এই স্তরে আর এই স্তরে যারা শিলাগুলোকে চাপ দেয়। আমি প্রথমেই বলেছি যে দুটো পাতের মধ্যে যখন মানে সংঘর্ষ ঘটে তখন কিন্তু শিলাগুলোকে চাপ দেয়। শিলাগুলোকে চাপ দেওয়ার ফলে শিলাগুলোকে চাপ দিয়ে দিল, আমি সাপোজ ধরে নিচ্ছি এইখানেও প্রথম চাপ দিল, অর্থাৎ এটি আমি মার্ক করছি এ মার্ক করলাম, এ স্থানে এ প্রথম চাপ দিল। তাহলে আমি আগেই বলেছি যে ওই শক্তি মুক্তি হওয়ার সঙ্গে সঙ্গে যে স্থানে প্রথম সেই আন্দোলনের রেস পৌঁছয়, সেই স্থানটি প্রথম যে আন্দোলনটা যে স্থানে সৃষ্টি হয় সেই স্থানটাকে বলা হয় ভূমিকম্পের কেন্দ্র। তো আমি এইখানটায় মার্ক করছি বি। তো এই যে এইখানে যে সংঘর্ষটা হলো, এই সংঘর্ষটা হলো কিন্তু বি স্থানে, আর এই যে এ স্থানে প্রথম রেস পৌঁছলো এটা কিন্তু এ স্থানে। তাহলে এখানে কিন্তু ভূমিকম্পের কেন্দ্র কোনটা না, আমি এখানে একটু উপরে লিখে নিচ্ছি যে ভূমিকম্পের কেন্দ্র হচ্ছে বি স্থান। কেন না, এইখান থেকে ভূমিকম্পটা সৃষ্টি হলো। সহজ করে যেখান থেকে অর্থাৎ যে স্থান থেকে ভূমিকম্পটা সৃষ্টি হয় সেই স্থানকেই বলা হয় ভূমিকম্পের কেন্দ্র বা সেন্টার অফ আর্থকুয়েক। এবং যে স্থানে ভূমিকম্পটা অর্থাৎ ভূমিকম্পের রেস প্রথম পৌঁছয় সেই স্থানটিকে বলা হয় ভূমিকম্পের উপকেন্দ্র। আমি আগে বললাম যে এইখানে কিন্তু ভূমিকম্পটা সৃষ্টি হয়ে গেল আর এই অঞ্চলে প্রথমবার রেসটা পৌঁছলো, তো এই স্থানকে বলা হয় ভূমিকম্পের উপকেন্দ্র। অর্থাৎ ভূমিকম্পের আমি এখানে লিখে নিচ্ছি ছোট করে, ভূমিকম্পের উপকেন্দ্র হলো এ মার্ক করার স্থান হচ্ছে এ। এইবারে ভূমিকম্পটা তরঙ্গের মতো প্রবাহিত হয়ে এক সময় কিন্তু দুর্বল হয়ে যায়, আর সেই সময় কিন্তু ভূমিকম্পটা সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি না, কোনো পুকুরে বা কোনো নদীতে যখন একটা পাথরকে ফেলা হয় তখন সেই পাথরটা যে স্থানে পড়ে সেইটা হচ্ছে ভূমিকম্পের কেন্দ্র। আর সেইটা আপনারা লক্ষ্য করবেন সেইটা কিন্তু তরঙ্গের মতো করে প্রবাহিত হয়, তরঙ্গের মতো করে একটা প্রবাহিত হয়। তো
প্রথম যে তরঙ্গটা সৃষ্টি হয় সেই স্থানটা হচ্ছে ভূমিকম্পের উপকেন্দ্র। কারণ সেই যে পাথরটা জলকে চাপ দিয়েছিল সেই চাপের রেস সেই স্থানে প্রথম এসেছে, এই জন্য সেটি হচ্ছে ভূমিকম্পের উপকেন্দ্র। এরপরে সেটি তরঙ্গের মতো করে প্রবাহিত হয়েছে। সেই তরঙ্গের মতো করে প্রবাহিত হতে হতে এক সময় দেখবেন যে আর তরঙ্গ সৃষ্টি হচ্ছে না, অর্থাৎ এক সময় সেই পুকুর বা নদীর জলটি আগের মতনই কিন্তু শান্ত হয়ে গেছিল। হ্যাঁ, কোন আগের মতো না, যখন আপনি সেই পাথরটি ওই নদী বা সমুদ্রের বা পুকুরের জলে ফেলেননি, হ্যাঁ সেই সময় নদীর জলটা শান্ত ছিল, হ্যাঁ সেই সময়ের মতো কিন্তু শান্ত হয়ে গেল, তখন আর কিন্তু কোনো কিছু বোঝা গেল না। সেইটা হচ্ছে ভূমিকম্প, তরঙ্গের মতো করে কিন্তু সৃষ্টি হয়, সেই তরঙ্গের মতো করে সৃষ্টি হয়। এরপরে কি হয় না, তরঙ্গের মতো বইতে বইতে একসময় কি হয় না, কিন্তু সে ভূমিকম্পটি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়, তখন আর ভূমিকম্পের কোনো রেস পাওয়া যায় না। আশা করি ভূমিকম্পের প্রাথমিক যে বিষয়টি সেটা আশা করি বোঝা গেল। এইবারে আমি যাচ্ছি ভূমিকম্পের তিনটি স্টেজ আছে, আমি ওটা সামান্য আলোচনা করে দিচ্ছি। হ্যাঁ, ভূমিকম্পের তিনটি স্টেজ আছে। ভূমিকম্পের যেটা 1 নাম্বার স্টেজ সেটি হচ্ছে প্রাথমিক তরঙ্গ, প্রাথমিক তরঙ্গ বা প্রাইমারি ওয়েভ। প্রাথমিক তরঙ্গ অর্থাৎ ভূমিকম্পের একটি কেন্দ্র, এই বিন্দুটি ভূমিকম্পের কেন্দ্র, এইটা তরঙ্গের মতো করে বইছে, এমনি করে কিন্তু তরঙ্গের মতো করে বইছে। তো একটু ভালো করে লক্ষ্য করুন, এই যে ভূমিকম্পের কেন্দ্রটা, এইখানে ভূমিকম্পের কিন্তু তীব্রতাটা সবচেয়ে বেশি হয়, আর উপকেন্দ্রে ভূমিকম্পের কেন্দ্রের তুলনায় উপকেন্দ্রে সামান্য কম হয়। এমনি করে কমতে কমতে এক সময় কিন্তু সম্পূর্ণ সেটি ধ্বংস হয়ে যায়। প্রাথমিক তরঙ্গ যে ভূমিকম্পের কেন্দ্র থেকে যে তরঙ্গ পর্যন্ত ভূমিকম্পের তীব্রতা খুব বেশি থাকে, সেই তরঙ্গ পর্যন্ত যে স্থানটা তাকে বলা হচ্ছে প্রাথমিক তরঙ্গ বা প্রাইমারি ওয়েভ বা পি ওয়েভ। তো এই সময় আমি ধরে নিচ্ছি যে এইটি ভূমিকম্পের কেন্দ্র আর এইটি উপকেন্দ্র, আর এইখানে তিনটি তরঙ্গ পর্যন্ত, এই পর্যন্ত কিন্তু ভূমিকম্পের তীব্রতাটা কিন্তু খুব বেশি করে বর্তমান থাকছে। তো এই পর্যন্ত যে তরঙ্গ সেটি হচ্ছে প্রাইমারি ওয়েভ। এবারে আমি বোঝাবো সেকেন্ডারি ওয়েভ বা যে দ্বিতীয় পর্যায়ের যে তরঙ্গ। প্রাথমিক তরঙ্গ, এবারে আমি বোঝাবো দ্বিতীয় তরঙ্গ। দ্বিতীয় তরঙ্গ দ্বিতীয় তরঙ্গে কি হয় না, প্রাথমিক তরঙ্গের তুলনায় ভূমিকম্পের তীব্রতা কিন্তু সামান্য কমে যায়, এইটাকে বলা হয় সেকেন্ডারি ওয়েভ বা দ্বিতীয় তরঙ্গ। এইবারে হচ্ছে তৃতীয় তরঙ্গ। তৃতীয় তরঙ্গে কিন্তু ভূমিকম্পের তীব্রতা একবারেই থাকে না, তৃতীয় তরঙ্গে ভূমিকম্পের তীব্রতা একবারেই থাকে না, তখন সেটাকে বলা হচ্ছে তৃতীয় তরঙ্গ বা থার্ড ওয়েভ। তো এইবার এই তিনটি হচ্ছে ভূমিকম্পের তরঙ্গ। এইবারে আমরা
আমরা বুঝবো ভূমিকম্পের কয়েকটি কারণ আছে। ভূমিকম্পের কারণগুলো কি কি? আমি 1 নাম্বার কারণটা বললাম, আমি আগেই বললাম পাত সঞ্চালনের প্রভাবে ঘটে, অর্থাৎ পাত সঞ্চালন। পাত সঞ্চালন যখন দুটো পাত পরস্পরের কাছে চলে আসে তখন ভূপৃষ্ঠ সামান্য আন্দোলিত হতে পারে। আবার যখন পাত নিরপেক্ষ, অর্থাৎ এই একটি পাত এই দিকে যাচ্ছে আর এই একটি পাত এই দিকে আসছে, অর্থাৎ এমনি করে প্রবাহিত হচ্ছে, নিরপেক্ষ পাত, অর্থাৎ এই পাতটি যদি সামনের দিকে যায় এই পাতটি পিছন দিকে আসবে, অর্থাৎ বিপরীত অভিমুখ। তো এই যে পাত সঞ্চালনের প্রভাবে কিন্তু সামান্য ভূপৃষ্ঠ আন্দোলিত হতে পারে। এইবারে যেটা সেকেন্ড কারণ সেটা হচ্ছে অগ্নুৎপাত। অগ্নুৎপাতটা কি না, আগ্নেয়গিরির একটা প্রধান জ্বালামুখ থাকে উপরে, আর দুটো জ্বালামুখ থাকে, একটা গৌণ জ্বালামুখ, একটা হচ্ছে প্রধান জ্বালামুখ। তো প্রধান জ্বালামুখ থেকে কিন্তু অগ্নুৎপাতটা হয়। তো এই প্রধান জ্বালামুখ থেকে অগ্নুৎপাত হওয়ার সময় ভূপৃষ্ঠ সামান্য আন্দোলিত হয়। কেন? এর কারণ হচ্ছে এই যে আগ্নেয়গিরি থেকে আগুন বেরোচ্ছে, প্রচন্ড গতিবেগে বেরোচ্ছে, প্রধান জ্বালামুখে এর দ্বারা প্রচন্ড গতিবেগে আগুনটা বেরোচ্ছে, সেই সময় কিন্তু মাটি, অর্থাৎ আমি ধরছি এইটা একটা আগ্নেয়গিরি, এইটা গোটাটা একটা আগ্নেয়গিরি, এইটা, আর এইটা হচ্ছে প্রধান জ্বালামুখ। এখান থেকে তীব্র বেগে কিন্তু আগুনটা বেরোচ্ছে। আমি এখন সাপোজ ধরে নিচ্ছি এই টাইমে তীব্র বেগে আগুনটা বেরোচ্ছে। সেই সময় কি হয় না, আমরা জানি কোনো পাহাড় বা পর্বত শিলা দ্বারা গঠিত, অর্থাৎ মাটি দ্বারা গঠিত। আগুনটা যখন উপর থেকে উঠছে, অর্থাৎ অগ্নুৎপাত যখন হচ্ছে, তখন কি হচ্ছে না, সেই শিলা বা সেই মাটিটাকে সামান্য আন্দোলিত করছে, অর্থাৎ স্থানীয় অঞ্চলকে সামান্য আন্দোলিত করছে। সেই সময় কিন্তু ভূমিকম্প সৃষ্টি হতে পারে। এই দুটো হলো প্রাকৃতিক কারণ। আর কয়েকটা, এই দুটো হচ্ছে প্রাকৃতিক কারণ। আবার মনুষ্য সৃষ্ট কারণ কয়েকটা আছে, যেমন বোমা বিস্ফোরণ। প্রধানত বোমা বিস্ফোরণটাই বলে যে ভূমিকম্পের মনুষ্য সৃষ্ট কারণ। বোমা বিস্ফোরণ, আমি সাপোজ ধরে নিচ্ছি যে আমি যেখানে আছি সেই স্থানে যুদ্ধ আরম্ভ। তো এখন যোদ্ধারা কি করছে, নানা রকম বোমা তৈরি করছে, হয়তো 36 ঘন্টা বা 40 ঘন্টা পরে যুদ্ধটা আরম্ভ হবে। তো বোমাগুলো যখন তৈরি করলো, বোমাগুলো তৈরি করার সময় যখন যুদ্ধ আরম্ভ হলো, 40 ঘন্টা পরে যুদ্ধ আরম্ভ হয়ে গেল। সেই সময় কি করবে না, যোদ্ধারা বোমাগুলোকে বিস্ফোরণ ঘটিয়ে দেবে, অর্থাৎ বোমাগুলো কিন্তু কার্যকরী করবে। সেই বোমার যে একটা শক্তি, অর্থাৎ সেইটাকে তো সেই বোমাটাকে কার্যকরী করতে একটা শক্তি কিন্তু হঠাৎ করে মুক্ত হয়, অর্থাৎ একটা শব্দ উৎপন্ন হয়। একটা বোমা যখন ফোটে, তখন আমরা কালী পূজা বা দুর্গা পূজার সময় দেখি বোমা ফাটছে, কিন্তু যুদ্ধক্ষেত্রের যে বোমাগুলো ওর থেকেও বেশি শব্দের সৃষ্টি করে। আর শব্দ আমরা জানি তরঙ্গের উপর দিয়ে প্রবাহিত হয়। সেই শব্দ, সেই প্রবল একটা শব্দ মাটিকে কিন্তু আঘাত করে। ভালো করে বুঝে নিন, বোমা বিস্ফোরণ হলো, একটা শব্দ উৎপন্ন হলো, খুব জোর একটা শব্দ উৎপন্ন হলো,
সেই শব্দ তরঙ্গের উপর দিয়ে প্রবাহিত হতে হতে অর্থাৎ মাটিকে একটা স্পর্শ করলো। মাটিকে স্পর্শ করার সঙ্গে সঙ্গে কি হলো, সেই স্থানীয় অঞ্চল কেঁপে উঠল, অর্থাৎ সেই অঞ্চলে ভূমিকম্পের সৃষ্টি হয়ে গেল। সেই এটি হলো বোমা বিস্ফোরণ, অর্থাৎ 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 ভূমিকম্পের মনুষ্য সৃষ্ট কারণ। এগুলি সাধারণত এগুলি ফলে কিন্তু ভূমিকম্প ঘটে সাধারণত। এইবারে ভূমিকম্পের তীব্রতা মাপার যন্ত্র। ভূমিকম্পের তীব্রতা মাপার যন্ত্রের নাম হলো রিক্টার স্কেল। রিক্টার স্কেল। এই স্কেলে 0 থেকে 10 পর্যন্ত দাগ কাটা থাকে। 0, 1, 2, 3, 4 ইত্যাদি ইত্যাদি এমনি করে 10 পর্যন্ত দাগ কাটা থাকে। 10 পর্যন্ত, 0 থেকে 10 পর্যন্ত। তো ভূমিকম্প হলে সেই স্থানে রিক্টার স্কেল যদি নিয়ে যাওয়া হয় তাহলে ওইখানে কিন্তু সেই তীব্রতাটা পরিমাপ দেবে, অর্থাৎ কত স্কেলে অর্থাৎ কম্পনের মানটা কিন্তু দিয়ে দেবে রিক্টার স্কেল, অর্থাৎ কত পরিমাণ ভূমিকম্প। আমরা খবরের চ্যানেলে দেখি মাঝে মধ্যে যে রিক্টার অর্থাৎ কোন স্থানে যদি ভূমিকম্প হয় আমরা শুনি না যে রিক্টার স্কেলে ভূমিকম্পের তীব্রতা হচ্ছে 5, ভূমিকম্পের তীব্রতা 6.1, ভূমিকম্পের তীব্রতা 8.2, এমনি করে করে দেয়। ওটা কি করে দেয়, রিক্টার স্কেলে এমনি করে দাগ কাটা থাকে। আমরা কখনোই দেখি না যে ভূমিকম্পের তীব্রতা 10 এর above হয় না, কারণ ওই যে ভূমিকম্প সৃষ্টি, বিজ্ঞানীরা রিসার্চ করে দেখেছেন যে ভূমিকম্প যখন সৃষ্টি হয় তখন তার তীব্রতার মান 10 এর above কখনোই ওঠে না। 10 যদি রিক্টার স্কেলে উঠে যায় সেটা হচ্ছে ভয়ঙ্কর মাত্রায় ভূমিকম্প, আর 0 থেকে 5 বা 4 পর্যন্ত হচ্ছে একটু সামান্য মানে একটু আন্দোলিত হয়ে গেল এরকম একটা ভূমিকম্প, আর 5 থেকে 8-9 পর্যন্ত হচ্ছে একটু বেশি ভূমিকম্প, আর 8 বা 9 থেকে একদম শেষ পর্যন্ত অর্থাৎ 10 পর্যন্ত হচ্ছে তীব্র বেগে ভূমিকম্প, তখন সব বাড়ি ঘর দুয়ার সব ভেঙে যাবে। এটাই হচ্ছে ভূমিকম্পের তীব্রতা মাপার যন্ত্র। এইবারে ভূমিকম্পের অস্তিত্ব মাপার যন্ত্র কি, অর্থাৎ আমি কি করে বুঝবো যে এই স্থানে কি ভূমিকম্প হচ্ছে। আমরা তো জানি যে পাঁচ সঞ্চালন 1 সেকেন্ডের জন্য থামে না, তাহলে প্রত্যেকটা স্থানেই সব সময় কিন্তু আন্দোলিত হচ্ছে, কিন্তু সেই আন্দোলনের মানটা কম, অর্থাৎ 0 থেকে 1 এর মধ্যে থাকে। তো সেই ভূমিকম্পের অস্তিত্ব মাপার যন্ত্র হচ্ছে সিসমোগ্রাফ। এইখানে কয়েকটা কাঠের একটা পাটাতন থাকে এই যে জায়গাটায়, আর সেইখানে একটা সুতোর সাহায্যে বা একটা তারের সাহায্যে এখানে একটা পেন আটকানো থাকে, পেন, আর এখানে একটা কাগজ আটকানো থাকে। কোন স্থানে যদি ভূমিকম্প হয় তখন সেই পেনের কালি সেই কাগজে কিন্তু এমনি আঁকা বাঁকা দাগ একটা সূচিত করবে, অর্থাৎ এই স্থানে ভূমিকম্প হচ্ছে। আর যদি একটা কোনো দাগই যদি না পড়ে তখন সেই স্থানে কোনো ভূমিকম্প হচ্ছে না। আর দাগটা যদি প্রায় স্ট্রেট লাইনে পড়ে, অর্থাৎ এমনি একটু বেঁকেছে তারপর আবার স্ট্রেট হয়ে গেল, তখন সেই স্থানে খুব অল্প পরিমাণ ভূমিকম্প হচ্ছে। তো এটাই হয়ে গেল সিসমোগ্রাফ। আর এই সিসমোগ্রাফ যন্ত্রে এই যে কাগজের এই যে দাগগুলো পড়লো এইগুলোকে বলা হচ্ছে সিসমোগ্রাম। সিসমোগ্রাম
আমার এই ভিডিও তাহলে আজকেই শেষ হলো। আশা করি এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ারের পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন ক্লিক করে অবশ্যই আমার পাশে থাকবেন। নমস্কার।